উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, এদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা পুরুষ, স্বপ্নিক মানুষ, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার অন্যতম মহাপুরুষ ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখছেন। শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির জনাব মওলানা মুসলিউদ্দিন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ অন্যতম বিশেষ অতিথি জনাব মওলানা রফিকুল ইসলাম খান, জনাব সাইফুল আলম মিলন, অন্যান্য নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতা এবং কর্মীবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, ২৪ গণবিপ্লবে আহত প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় নরসিংদীবাসী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আজ মুক্ত পরিবেশে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য দাঁড়াবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই পরিবেশ একান্ত আল্লাহ তাআলার দান। বাংলাদেশের মানুষ মঈন ফখরুদ্দিনের দুঃশাসনের ২ বছর, পরবর্তী শেখ হাসিনার ফ্যাসিজমের ১৫.৫ বছর, এই ১৭.৫ বছর ভীষণ কষ্ট এবং যাতনার মধ্যে ছিল। এই সময়ের ভিতরে অসংখ্য আল্লাহর বান্দাবান্দি খুন হয়েছেন, গুম হয়েছেন, আয়নাগরের বাসিন্দা হয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, মামলার আসামি হয়ে দফায় দফায় জেলে গিয়েছেন, চাকরি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, বাড়িঘর তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের উপর আরো বাড়তি জুলুম করা হয়েছে। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে। ইসলামের নামে তামসা করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, কাউকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন পুরাটা সময় জুড়ে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যেই দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশের সব কয়টি কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল। একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। দুঃখের বিষয়, ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। যাদেরকে দেশপ্রেমের কারণে, যাদেরকে অন্যায়ের কাছে, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো,
তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন, আমাদের প্রতীক সহ ফেরত দিন। আমাদের উপরে জুলুম করা হয়েছে, এই জুলুমের অবসান হোক। সম্মানিত ভাইরা, মিথ্যা মামলায় যত নেতৃবৃন্দকে আটক করা হয়েছিল একে একে সকলেই মুক্তি পেয়েছেন, কিন্তু আমাদের কলিজার টুকরা বাংলাদেশ জামাতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। কেন তিনি মুক্তি পাননি? জনতার দাবি তাকে এখনই মুক্তি দিতে হবে। তিনি মজলুমদের প্রতি এক এক করে আমাদের সমস্ত শ্রেষ্ঠ নেতৃবৃন্দকে তারা খুন করেছে। আল্লাহ তাআলা তার একজন বান্দাকে জীবিত রেখেছেন। সম্মানের সাথে অবিলম্বে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন। যদি গড়িমসি করা হয়, বাংলাদেশ জামাতে ইসলামী জনসম্পৃক্ত ন্যায্য দাবি সহ জনাব আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে বাধ্য হবে। প্রিয় দেশবাসী, এই মাসটি হচ্ছে ভাষা আন্দোলনের মাস। 52 সালের ভাষা আন্দোলনে তরতাজা যে জীবনগুলো ঝরে গিয়েছিল, আজ আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। কিন্তু আমরা কি দেখলাম? 52 গেল, 71 গেল, দেশ স্বাধীন হলো, কিন্তু আমরা দেখতে পাই বরকতের জীবিত মা খুপড়ি করে বসবাস করেন। বর্ষার সময় উপর থেকে পানি পড়ে আর গ্রীষ্মকালে রোদ। এটি জাতির জন্য লজ্জা। যারা 52কে পুঁজি করে রাজনীতি করেন তারাই তো দেশ চালিয়েছে, তাহলে বরকতের মাকে এমন করুণ ভাবে ফেলে রাখা হলো কেন? এরকম এক বরকত নয়। ঘাটে ঘাটে যাদের জন্য জীবন দেওয়া বরকতেরা, বরকতের মায়েরা, সন্তানেরা, স্ত্রীরা সত্যিকার অর্থেই আজকে সমাজে উপেক্ষিত। আর যারা তাদের নামে রাজনীতি করেছে এরা জনগণের সম্পদ লুটে শুধু গত 15.5 বছরে বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশকে তারা তাদের দেশ মনে করে না। সবগুলোর খবর নিয়ে দেখেন, রাজনীতি করে বাংলাদেশে বউ বাচ্চা পাঠিয়ে দিচ্ছে বিদেশের মাটিতে। কানাডায় তারা বেগম পাড়া গড়ে তুলেছে। আমেরিকার বিশাল বিশাল এলাকায় তারা আশ্রয় নিয়েছে। এক একজন চুরে লন্ডনের মতো সিটিতে 342টা বাড়ি থাকে এক চূড়া। এইরকম চুরের খনিগুলা তৈরি হয়ে গিয়েছিল, আর বাংলাদেশের মানুষের সম্পদের খনি তারা লুট করে নিয়ে গেছে। এরাই এবার অন্যদেরকে চুর বলতো। এটা হলো চুরের মার বড় গল্প। এখন মাও পালিয়েছে, চুরও পালিয়েছে। খালে বিলে নদী নালায় বনে জঙ্গলে। তার সাথে যারা আদালতে বসে আদালতের পবিত্রতাকে দুলিশ্বাস করেছিল, এক একজন নিরীহ মানুষ এক একজনের বিরুদ্ধে হত্যার রায় দিয়ে ওই রাতেই গিয়ে আবার টেলিভিশনের টক শোতে বসে গর্ব করে বলতো, আজকে নিজামকে, কালকে গোলাম আজমকে, পরশুদিন সাইদিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছি। এদের মধ্যে কেউ কেউ বলতো আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। লজ্জা এবং ঘৃণা বিচারকের চেয়ারে বসে যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সে জাতির কলঙ্ক।
বিচারক হতে পারে না। ও বন্ধুরা, আজকে তোমাদের রাজনীতি কোথায়? এখন যে দেখি না, মন বড় চায় তোমাদেরকে দেখতে, তাই না? যে তোমাদেরকে কোথায় গেল রে জাতির বন্ধুরা? আসো, সাহস থাকলে সামনে আসো, সামনে এসে নিজের করুণ পরিণতি ভোগ করো। আমার বন্ধুরা বলে গেছেন, প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে। এদের বিচার জাতি দেখতে চায়। এই মাফিয়া খুনিদের গডমাদার ছিল শেখ হাসিনা। তারই আশ্রয়ে প্রশ্রয়ে, তারই নির্দেশে, তারই কুলে সমস্ত খুনিরা লালিত পালিত হয়েছে। জাতি এদের বিচার চায়। এতদিন আমরা বললে কিছু কিছু মানুষ সন্দেহ করত এগুলা রাজনৈতিক বক্তব্য কিনা। গত পরশুদিন তাদের কপালের বয়ান বিশ্ববাসীর কাছে এসেছে। তাদের আমলনামা গোটা দুনিয়ার মানুষ জানতে পেরেছে তারা কি করেছে, কোন অপরাধটা তারা করে নাই, সব কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমরা চাই অপরাধীদের বিচার হোক, কিন্তু আমরা এটাও চাই যে তাদের প্রতি সুবিচার নিশ্চিত করা হোক। তাদের কাউকে যেন অবিচারের মাধ্যমে কোনো কিছু করা না হয়। আমাদের উপর জুলুম করা হয়েছে, জুলুমের কষ্ট আমরা বুঝি, আর কারো উপর জুলুম হোক এটা আমরা চাই না। তবে আমরা বিশ্বাস করি তাদের অপরাধের যে হিমালয় তারা তৈরি করেছে, যদি সুবিচার হয় হিমালয়ের নিচেই তারা চাপা পড়বে ইনশাআল্লাহ। দেশের সম্পদ দেশের ভিতরে থাকুক বিদেশে থাকুক, জাল ফেলে এগুলা দেশে ফিরে আনতে হবে। সরকারের কোষাগারে জমা দিতে হবে। বৈষম্যহীন ভাবে বাংলাদেশের উন্নয়নে এগুলাকে কাজে লাগাতে হবে। কেন বৈষম্যহীন বললাম? এর আগে যার বাড়ি যেখানে হোক না রোডের বদলে বাস, কিন্তু উন্নয়ন সব সেখানে। এই নরসিংদী জেলা 25 লক্ষ মানুষের জেলা, কার্যত এটি একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন। সারা জেলাটাই একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে লক্ষ লক্ষ মানুষ শ্রম বিনিয়োগ করে উপার্জন করে, তারা চুরি ডাকাতি করেন না। এই মানুষগুলো অসুস্থ হলে, আহত হলে তাদের চিকিৎসার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা নরসিংদীতে নেই। ঢাকা মহানগরীতে 4-5টা মেডিকেল কলেজ গড়া যায়, নরসিংদীতে একটা মেডিকেল কলেজ হতে পারে না। তাহলে এই মানুষগুলোকে হাঁসফাঁস করে ঢাকার দিকে দৌড়াতে হতো না। অনেক সময় ক্রিটিক্যালি ইনজিওর্ড অনেক মানুষ ঢাকায় যাওয়ার পথেই মৃত্যুবরণ করে, চিকিৎসাটাও তার কপালে জুটে না। আপনারা কি নরসিংদীবাসী একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল আপনারা চান? আপনাদের সাথে আমিও চাই। বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে গণবসতির এই বাংলাদেশে আগামী 1 থেকে উন্নয়ন বাজেটে যদি আর একটা মেডিকেল কলেজ বাংলাদেশে করার আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা যেন নরসিংদীতে হবে। যদি আপনারা না করার চিন্তা করেন, আমি বলবো আপনাদের চিন্তা করা উচিত এবং পর্যায়ক্রমে এই ধরনের জেলা যেগুলো আছে যেখানে কোনো মেডিকেল কলেজ নেই, সেখানে একটা করে মেডিকেল কলেজ গড়ে তুলবে। আমি এটা বলতে পারবো না 3 উপজেলার যে জেলা সেখান থেকে ইউনিভার্সিটি নিয়ে অন্য জায়গায় দিয়ে দেন। আমি এটা বলতে পারবো না মেডিকেল কলেজ ওখান থেকে সরাই নিয়ে আসেন। আমি বিশ্বাস করি ওটাও বাংলাদেশের অংশ, ওখানে থাক। না হয় কিছু ডিসপ্যারিটি হয়েছে, বৈষম্য হয়ে জনগণের টাকা ওখানে সব নিয়ে ডাম্পিং করা হয়েছে। তারপরে আমি ওই এলাকার মানুষকেও সম্মান করে থাক, ওখানে থাক। কিন্তু যারা বঞ্চিত, বঞ্চিতের দিকে যেন এই সরকার প্রথমে নজর থাকে। আমরা জানি তাদের মেয়াদ দীর্ঘ নয়, অতি অল্প সময়ে তাদেরকে সব কাজ গুছাতে হবে, খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুস্থ নির্বাচনও দিতে হবে। এই 3টা দাবি আমার দাবি নয়, এটা জনগণের দাবি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যতটুকুই সময় পান কিছু কাজ তো আপনাদেরকে করতেই হবে।
হচ্ছে, দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ। সেই কাজগুলা আপনারা যেন আমার নিকট করে কোনো বেইনসাফি না করেন, ইনসাফের ভিত্তিতে করবে। আমাদের সন্তানেরা জীবন দিল, 24-এর গণহত্যায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো, অনেকগুলো লাশের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল। আমরা কিভাবে পাবো? এই লাশগুলার খবর নিতে গিয়ে এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার আশুলিয়ায় ট্রাক সারিবদ্ধ, লাশ ছুড়ে মারা হয়েছে ট্রাকের উপর, ছিটিয়ে দেওয়া হয়েছে এই লাশগুলার উপর পেট্রোল, ধরিয়ে দেওয়া হয়েছে আগুন, বানিয়ে ফেলা হয়েছে ছাই। এদের পরিচয় কোথায় পাবো বলেন? 3 এবং 4 তারিখ আগস্ট মাসের এই 2 দিন ইন্টারনেট বন্ধ করে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদেরকে খুন করা হয়েছে সেই লাশগুলা তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছে। এদের হদিস কে পাবে? আজকে তাই যেখানেই যাই কিছু সন্তান হারানো মা বাপের কান্না শুনতে পায়, স্বামী হারা আমার বোনটির কান্না শুনতে পায়, বাপ হারা সন্তানের কান্না শুনতে। তাদের একই কথা, আমাদের আপনজনটা কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে সে কোথায়? আর যদি বেঁচে নাই থাকে তার কবরটা কোথায়? তো কবরটা আমাদেরকে দেখায় দেয়। আমরা তাদের কবরটা দেখে কিছু প্রশান্তি নেই। এই জাতি তো কবরের সন্ধান দিতে পারছে না, যেহেতু ছাই কাটিয়ে ফেলা হয়েছে, যেহেতু গুম করে ফেলা হয়েছে। অসংখ্য লাশ। এই বেদনা অন্তরে নিয়ে দেশবাসী আগামীর দিকে তাকিয়ে আছে। এত রক্ত, এত জীবন, এত প্রমুক্ত, এত বাড়ি পূজা, এত দায়িত্ব এই জাতির দাবি। এই জাতি আশা করে এই রক্ত বাংলাদেশের বুক থেকে সমস্ত অন্যায় করা, বৈষম্য, দুর্নীতি সবকিছুকে পাক সাফ করে। 5 তারিখের পরে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে এখন আর কেউ চাঁদাবাজি করে। মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক যারা, তাদের কাছে গিয়ে বলে না, শান্তিতে যদি ব্যবসা করতে চান মাসে মাসে এত টাকা দিয়ে তারপরে ব্যবসা করবে। ছোট একজন পানের দোকানদার হতা, এই বেটা এখানে যদি বসতে চাও, পান বিক্রি করতে চাও, সকালবেলার খাজনা দিয়ে তারপরে বসে। অসহায় মানুষ ভিক্ষার মাঠে হাতে নিয়ে বসে, বলে এই ভিক্ষা তো করবা, কোথায় বসেছো জানো? এখানে ভিক্ষা করতে হলে খাজনা দিতে হবে। এইবার যে ঘাটে ঘাটে ছাতা, জনে জনে ছাতার অতিষ্ঠ। আপনি একটা বাড়ি বানাবেন, দেখবেন যে মানব রূপী দানবরা এসে হাজির হয়ে বলবে, চাচা বড় ভাই বাড়ি বানান, অসুবিধা নাই, আমাদের দিকে তাকাতে হবে। তো উনি বুঝতে পারছে না যে কথাই তো বলছে, তো আবার তাকাবো। বলছে যে হ্যাঁ আপনাদেরকে ধরতে পারছি। এই ধরনের দেখা না, তাইলে কি ধরনের দেখা? জানেন তো এখানে আমাদের বড় ভাইরা আছে, আমরা তাদের সাথে চলি, আমাদেরও কিছু বিষয় আসে ব্যবস্থাতে আছে, এটাকে দেখতে হবে। তিনি বলেন, বাবা আমি তো আমার বৈধ জমিতে বৈধ আয়ের সঞ্চয় থেকে আমি বাড়ি তৈরি করছি, অথবা ব্যাংক লোন দিয়ে বাড়ি তৈরি করছি, আপনাকে আমি চাঁদা দেবো। ঠিক আছে, আগামীকাল থেকে টের পাবেন কিভাবে বাড়ি বানাবেন। আপনাদের এলাকায় তো সমস্যা নাই, তাহলে আমাদের সন্তানেরা কি এই জন্য জীবন দিয়েছে? দেয় নাই। আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, হে সন্তানেরা, তোমরা যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছ, জাতিকে ঋণী করে মুক্তি দিয়েছ, শ্বাস রুদ্ধ করে জাতিকে আমরা কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের আপোষহীন লড়াই চলবে। যতক্ষণ পর্যন্ত বিদায় না নেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যে স্লোগান দিয়েছ সেই স্লোগান আমাদেরও স্লোগান। তোমরা স্লোগান দিয়ে দাঁড়িয়ে দিয়েছ, একটা স্লোগান দিচ্ছ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ।
বলছি, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দেওয়া পর্যন্ত তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই যুবকদেরকে অভিনন্দন জানাই, তোমরা দুঃসাধ্যকে সাধন করেছ, তোমরা আমাদের জাতীয় বীর। যারা জীবন দিয়েছে আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, তাদের পরিবারকে তুমি সান্ত্বনা দান করো, আহতদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো, আর তাদের রেখে দেওয়া আমানত আমাদের ঘাড়ের উপর এর দায়িত্ব পালন করার তৌফিক আমাদেরকে দান করো। সম্মানিত ভাইরা, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এটা চায়, নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে বেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। নরসিংদীবাসী আপনারাও কি চান? শিওর আপনারা চান? তাহলে বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। এটা সহজে আসবে না, আমরা বুঝতে পারছি। একটা ধাক্কা 24 জুলাই আগস্টে দেওয়া হয়েছে, আরেকটা ধাক্কা এই জাতিকে দিতে হবে। তার সত্যিকারের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে, দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে। যে সমস্ত লোকেরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় না, এই যুবকদেরকে তালিকাভুক্ত করতে হবে। এই জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারা বিশ্ব বাংলাদেশের সাথে হাত মিলিয়ে একাকার ছিল। জেলে আমরা যখন বাংলাদেশে ছিলাম, এই আন্দোলন করতে গিয়ে বিদেশেও আমাদের ভাইয়েরা জেলে গিয়েছে। তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে, রিমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছে। আমরা তাদেরকে সেলিউট জানাই। আমরা চাই তাদেরও প্রত্যেকটি প্রবাসী ভাই এবং বোনের এই নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এরপরে মাঠ প্রশাসনে যারা আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যাদের হাত থেকে জনগণের কেনা, জনগণের পয়সায় কেনা বুলেট এসে জনগণের মুখে বিঁধেছে, আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। এটা একদম সাফ, এখানে কোনো ধানাই ফানাই নেই। তিনি প্রশাসনের যে পর্যায়ে থাকুন না কেন, কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন তাদেরকে আমরা কথা দিচ্ছি, তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত মিলিয়ে দেশবাসী কাজ করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে অনেক অপবাদ রটানো হয়। আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা কি অন্য কোনো দেশ থেকে এখানে এসেছে? এখানেই তাদের জন্ম হয়েছে, আপনাদের সাথে বড় হয়েছে, আপনাদের সাথে বসবাস করে। তাদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। তবে আমি এটা দাবি করছি যে আমরা নিষ্পাপ, কোনো ভুল করি না। আমরা মানুষ, আমাদের পাপ হইতে পারে, ভুল হইতে পারে। পাপ হলে আল্লাহর কাছে মাপ চাইব, ভুল হলে যার কাছে ভুল হয়েছে তার কাছে ক্ষমা চাইব। কোন বন্ধু যদি আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দেয়, আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি। তিনি যদি ইতিবাচক ভাবে ধরিয়ে দেন, আমরা বেশি কৃতজ্ঞ হব। তিনি যদি তার ভাষায় নেতিবাচক ভাবে ধরিয়ে দেন, আমরা সহযোগিতা চাই। আমরা একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে সম্মান করে, নারী পুরুষ নির্বিশেষে, ঘরে বাইরে মধ্যস্থলে সকল জায়গায় নিরাপত্তা এবং মর্যাদার সাথে তার দায়িত্ব পালন করে গর্বিত একজন নাগরিক হিসেবে পরিচয় দিবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তার ধর্ম পালন করবে, তার জন্য হস্তক্ষেপ করার সাহস করবে। আমরা এমন একটা মানবিক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা করতে কি আপনারা সবাই প্রস্তুত? আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত? কারো হাত উঠলো, কারো উঠলো না, বুঝতে পারলাম। আমরা সেই বাংলাদেশ করতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে
দেশপ্রেমের উপর আপোষহীনভাবে কল্যাণকর কাজে দেখবেন, জনকল্যাণকর কাজে তাদেরকে আপনাদের পাশে পাবেন এবং আগামীর বাংলাদেশ গঠনে তাদের উপর আস্থা রাখার মতো আপনারা সামনে পাবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদের মুখে আমাদের জন্য একটি জায়গা চাই। আপনারা মুখে জায়গাটা করে দিতে পারবেন, যদি সেই জায়গাটা করে দিতে পারেন আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আমাদের সকল আল্লাহর দেওয়া সকল শক্তির বিনিময়ে আমরা আপনাদের গল্পের স্বপ্নের সেই মানবিক বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নরসিংদীবাসীর উপর রহম করুন, বাংলাদেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাসিব করুন, দেশকে আগামী একটা ন্যায় এবং সত্যের ভিত্তির উপর, ইনসাফের উপর, সুশাসনের উপর, ন্যায় বিচারের উপর একটা মানবিক দেশ হিসাবে গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সাংবাদিক বন্ধু সহ সবাইকে আমাদের ধন্যবাদ। আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আবারও বলছি, যুদ্ধ আমাদের শেষ হয়নি, যুদ্ধ আমাদের চলবে। মুক্তির পথে লড়াইয়ের ময়দানে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছেন বৈষম্যহীন রাষ্ট্র থাকলে মানুষের ন্যায় প্রতিষ্ঠিত মানুষের অশান্তি দূর হবে না, দেশের সব নেতৃত্ব না থাকলে মানুষের দুঃখ বুঝবে না। এই জন্য আগামীর বাংলাদেশকে গঠন করতে হবে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জামাত ইসলামী করছেন। এই সংগ্রামে নরসিংদীবাসী জামাতের সাথে আছেন এবং থাকবে ইনশাআল্লাহ। জামাত সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে আমরা বিদায় জানাতে চাই। এই পর্যায়ে জামাত ইসলামীর সঙ্গীত নিয়ে আসছেন নশা শিল্পীবৃন্দ।